গুড ইভিনিং। প্যাথোলজির আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার ভূপেশ চন্দ্র রায়। আজকের মূল আলোচনার বিষয় আপনারা প্রত্যেকেই জানেন, অ্যাম্বোলিজম ও রক্ত স্বল্পতা। অ্যাম্বোলিজম সম্পর্কে গত ক্লাসে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছিল। তো সেই জন্য আমি এই টপিকটা প্রথমে থাকলেও আমি এটা লাস্টে আলোচনা করব, এবং প্রথমে আলোচনা করব রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া, এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তীতে অ্যাম্বুলিজম আলোচনা করে এবং 3D মডেলের মাধ্যমে আমি তুলনামূলক বিষয়গুলো আপনাদের সামনে সহজে উপস্থাপনের চেষ্টা করব। এখন রক্ত স্বল্পতা কি? রক্ত স্বল্পতা, যেটাকে আমরা ইংরেজিতে অ্যানিমিয়া বলছি, সারা বিশ্বে এই রক্ত স্বল্পতা যদি আপনি ধরেন যে আমাদের সারা পৃথিবীতে মোট লোক 600 কোটি প্লাস, সেখানে 180 কোটি মানুষই রক্ত স্বল্পতায় ভুগছে। একটু গুরুত্ব সহকারে ভাবতে হবে। দেখেন, আপনার মোট জনসংখ্যা যাই হোক, আমাদের রয়েছে আনুমানিক 180 কোটি মানুষ রক্ত স্বল্পতায় ভুগছে। এখন এই রক্ত স্বল্পতা মূল জিনিসটা কি? হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার একটি অংশ। হিমোগ্লোবিন কি লোহিত রক্তকণিকার একটি অংশ। এখন এটা কি করে? অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে আমাদের রক্তে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। এরপরে এর কাজ কি? কোষের বিপাকের ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তা হিমোগ্লোবিনের মাধ্যমে আবার সেটা কি করে? পুনরায় ফুসফুসে নিয়ে যায়, এবং সেইখান থেকে দেহ নিঃশ্বাসের মাধ্যমে আমাদের কার্বন ডাই অক্সাইড কি ফুসফুসের মাধ্যমে বের করে দেয়। এখন যেখানে আমাদের দেহের এই যে অক্সিজেন আমাদের দেহে যাচ্ছে, তারপরে কোষে সরবরাহকৃত যে পুষ্টি উপাদান, বিশেষ করে আমরা যদি চিন্তা করি আমাদের যে খাবার খাই সেগুলো নিউট্রিয়েন্ট আকারে, অর্থাৎ শর্করা উপাদান আমাদের শরীরে প্রবেশ করে এবং এটা কি সংশ্লেষণ হয়, এবং এর মাধ্যমে যে শক্তিটা উৎপাদন হয় সেই উৎপাদন শক্তি হচ্ছে আমাদের দেহের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। এবং আমাদের জৈব রাসায়নিক যে কার্যকলাপ আছে, যেটাকে আমরা বলছি আমাদের মেটাবলিজম, এই মেটাবলিজমের বিভিন্ন কার্য সুষ্ঠুভাবে পরিচালনায় কিন্তু আমাদের এই রক্তের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আমাদেরকে কোন কোন বিষয়ে বুঝতে হবে, অর্থাৎ এই যে অ্যানিমিয়া, আপনি যদি দেখেন অ্যানিমিয়া যদি সংজ্ঞাটা বলি তাহলে এভাবে আপনারা লিখতে পারেন, শরীরের রক্তের লোহিত রক্তকণিকা যে মাত্রায় থাকা দরকার তার থেকে কমে গেলে তাকে আমরা কি বলতেছি? রক্ত স্বল্পতা। কথাটা বোঝেন, খুবই সহজ। শরীরের রক্তের লোহিত রক্তকণিকা যে মাত্রায় থাকা দরকার, একটা মাত্রা থাকবে, সেই মাত্রার থেকে যদি কমে যায় তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। এখন যদি আমাদের শরীর থেকে রক্ত স্বল্পতা কমে যায় তাহলে আমাদের কি কি লক্ষণ দেখা যায়? দেখেন, আপনারা এই ছবিটা যদি ভালোভাবে দেখেন, এখানে দেখেন এই চোখের এই অংশটা কি হচ্ছে? ডাক্তার দেখছেন, চোখের নিচের অংশ দেখছেন, উপরের অংশ দেখতেছেন, এগুলো দেখতেছি না? আমরা ত্বকটা দেখি, তো এই যদি আমরা চিন্তা করি তাহলে আমরা সাধারণ রক্ত স্বল্পতা হলে কি কি দেখা যায়? চোখের নিচ দেখতে হয়, নখের ডগাগুলো দেখতে হয়, তারপরে কি দেখতে হয়? জিহ্বার রং দেখতে হয়। অ্যানিমিয়া রোগী আপনার চেম্বারে আসলে আপনি রক্তে সিবিসি পরীক্ষা করতে দিচ্ছেন, সেটাতে তো আপনি একটা ধারণা পাবেনই, কিন্তু আপনি নিজেও পরীক্ষা করে দেখবেন। কি কি দেখবেন একটু নোট করেন, কারণ আমি এটা পরে জিজ্ঞাসা করব। আপনাকে কয়টা জিনিস দেখতে হবে? চোখের নিচে, নখের ডগা, জিহ্বার রং, এইগুলো প্রত্যেকটা কি হবে? ফ্যাকাশে হয়ে যাবে। এখন রক্ত স্বল্পতা সাধারণত কোন সময় সাধারণত দেখা যায়? মেয়েদের সাধারণত গর্ভাবস্থায় এবং মাসিকের সময় যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, আপনার মাসে 2 বার ব্লিডিং হচ্ছে, একটানা 7 দিনের বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই ধরনের রোগে কিন্তু খুব দ্রুত রক্ত স্বল্পতা দেখা দেয়। রক্ত স্বল্পতার কারণে আমাদের হৃৎপিণ্ডে বিভিন্ন সমস্যা দেখা যায়, তারপর নার্ভাস সিস্টেমের ক্ষতি হয়। কারো কারো রক্ত শূন্যতা থাকলে কি হয়ে থাকে? অনেক সময় কিন্তু অজ্ঞান হয়ে পড়ে, খিঁচুনি, অনেকে বলে না ফিট পড়ে যায়,
নার্ভাস সিস্টেম কাজ করে না, কারণ রক্ত যদি শূন্যতা হয়, আপনার অক্সিজেন যে ফ্লোটা থাকবে সেটা যদি না থাকে, তাহলে তার মধ্যে কি হবে? অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মাথা ঘোরে, শ্বাসকষ্ট থাকে, বুকে ব্যথা থাকে, অনেক বলে অ্যানজাইনার ব্যথা থাকে। তো এই যে মাথা ব্যথা, ক্লান্তি অনুভূত হওয়া, নানান ধরনের উপসর্গ তার মধ্যে দেখা দেয়। এখন রক্ত স্বল্পতা হলে আমাদের কি করতে হয়? প্রতিরোধের নিয়মে প্রথমত ধরেন আয়রন বা ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে বলা হয় দুধ, ডিম, সামুদ্রিক মাছ, আপেল, বেদানা, ভিটামিন সি সমৃদ্ধ খাবার। অনেক অনেক নিয়ম কানুন কিন্তু বলা হয়। এগুলো আমরা সাধারণত জানি, ঠিক তো? তাহলে আমাদের জানতে হবে মিনিমাম কিছু জিনিস, লক্ষণে কয়েকটা বিষয়। আপনার ছবিটা দেখেন, এর মধ্যে অ্যানিমিয়া কোন ছবিতে বলেন? আমি একটু দাগ দিয়ে দিই। এটা হচ্ছে ১, এটা হচ্ছে ২। আপনি একটু কাইন্ডলি বলুন এর মধ্যে অ্যানিমিয়া কোন পেশেন্ট বা কোন ছবিতে অ্যানিমিয়া দেখা যাচ্ছে? ১, ২ বলুন। না দুটোই অ্যানিমিয়ার পেশেন্ট? স্যার ১ নাম্বার মনে হচ্ছে। হুম? ১ নাম্বার মনে হচ্ছে। ১ নাম্বারটা মনে হচ্ছে কেন? এবার বর্ণনা করুন। স্যার ১ নাম্বার ফার্স্ট অফ ওয়াল হচ্ছে যে তার মধ্যে একটা ফ্যাকাশে ভাগ বা আছে। দ্বিতীয়ত হচ্ছে তার মানে মনে হচ্ছে কেন যে ইরিটেটেড হয়ে যায় না? একটা চেহারায় দেখে একটা ক্লান্তি বোধ বা মনে হয় যে কেমন টাইপের একটা বিরক্তি ভাব আছে, সে বিরক্তি ভাব আছে। তৃতীয়ত হচ্ছে তার চোখের নিচটা ঠিক বোঝা যাচ্ছে না, বাট মনে হচ্ছে যে একটু ডার্ক সার্কেল আছে। এই টাইপের মনে হচ্ছে। এই দেখে মানে মনে হলো। থ্যাংক ইউ। আর কারো কোনো কিছু এখানে সংযোজন করার আছে? আপনাদের এখানে কি আর কারো কোনো সংযোজন আছে? হাসিনা ম্যাডাম, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন এই পয়েন্টগুলো বাদে, তারপর আমি আবার পুনরায় বর্ণনা করব। ঠিক আছে, আমি বর্ণনা করি, আপনারা একটু কাইন্ডলি খেয়াল করুন এবং একটু মনোযোগী হওয়ার চেষ্টা করুন। কারণ এই বিষয়গুলো যদি আপনি না বোঝেন, আমি কিন্তু আবার মেডিসিনও বলে দিব। আপনারা কালকের থেকে এই রোগী দেখতে পারবেন, আগামী কালকের থেকে রোগী দেখতে পারবেন, কিন্তু আপনাদেরকে জিনিসটা শিখতে তো হবে নাকি? দেখেন, আমরা সর্বপ্রথম যদি আপনার যে বর্ণনাটা করেছেন এটা সম্পূর্ণরূপে ঠিক আছে, এবার একটু বড় করি, আপনি দেখেন। যদি আমি পেন ধরি, লেজার পেন ধরি, এই দেখেন, এই যে চোখ, প্রথমে আপনার রক্ত স্বল্পতা হলে প্রথম দেখতে হবে চোখ। চোখের এইভাবে ভ্রুটা ধরে আপনি নিচে টান দিবেন এবং উপরের দিকে তাকাতে বলবেন, উপরের দিকে তাকান। আপনি চোখের তলার নিচে যে মাংস রয়েছে ওই জায়গাটা দেখলে, আর আমি যেখানে দেখেন হাত চিহ্নটা রয়েছে, হাত চিহ্নটা দেখা যাচ্ছে কি? এখানে দেখা যাচ্ছে না, যাই হোক সমস্যা না, চোখটা তো দেখা যাচ্ছে। দেখেন চোখের এখানে হালকা হালকা কালশিটে ভাব আছে, দেখেছেন? কালো দেখা যাচ্ছে? এবার একটু খেয়াল করেন, দেখা যাচ্ছে? রক্ত স্বল্পতা থাকলে চোখের নিচে একটা কালো কালো ভাব, কালশিটে ভাব চলে আসে, এই একটা দিক আছে। আর একটা দিক কি? ফ্যাকাশে ভাব। আপনি ত্বকটা দেখেন, এই যে ত্বক ফ্যাকাশে আর এই যে ত্বক, দুটোর মধ্যে দেখেন এখানে কিন্তু একটা রক্তিম আভা অর্থাৎ আছে লালচে ভাব রয়েছে। এই যে ছবি, এই ছবিতে হিমোগ্লোবিন লেভেলটা অর্থাৎ অ্যানিমিয়ার যে লক্ষণগুলো ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে। দেখেন ঠোঁটগুলো সাদা, এই চোখের এই সাইড সাদা, কপাল সাদা, ত্বকের চুলের এই গোড়ার এই জায়গাটা সাদা। এখন ঠোঁটগুলো দেখেছেন সাদা হয়ে গেছে। আর এবার এই ছবিটা দেখেন, এখানে দেখেন চোখ এবং চোখের এই যে আমাদের
মুখের এই চোয়ালের উপরের যে অংশটা, এই স্থানটা কিন্তু যদি তার অ্যানিমিয়া থাকে এই জায়গাটাও সাদা হয়ে যায়, এটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু যদি ফর্সা হয়, শ্যামলা ফর্সা বা শ্যামলা হলে কিছুটা বোঝা যায়, যদি সে কালো হয় তাহলে কিন্তু ওই পরিমাণে ভালো বোঝা যায় না। ত্বকটা অনেক গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমরা কি করব, সাথে সাথে তার জিহ্বাটা দেখবো, বলবো আপনার জিহ্বাটা বের করেন, জিহ্বার রং দেখা হবে, জিহ্বা বের করবে, জিহ্বাটা ই থাকবে, ফ্যাকাশে থাকবে, লালচে ভাব কম থাকবে। এরপরে কি শুনবো, আমরা বলবো আপনার হাত দুটো দেখি, আপনার নখটা দেখি, নখগুলো দেখে নখের এখানে আপনি চাপ দিবেন, অর্থাৎ নখের গোড়াটা ধরে আপনি চাপ দিবেন, মাথাটা ধরে চাপ দিলে অমনি ওই যে সাদা ভাবটা লালচে একটা আবরণ আসে, ওই লাল যদি রংটা না থাকে তাহলে সেই রোগীর অ্যানিমিয়া রয়েছে। এবার আপনি এক একটা রুগী দেখবেন, রুগী দেখে তার রিপোর্ট করতে দিবেন বা রিপোর্ট দেখে তার চোখটা দেখবেন, তাহলে আপনার একটা আন্দাজ হয়ে যাবে। যেমন আমি বলতে পারি, আমার অনেক সময় আমি এটা করে থাকি, যে দেখেন আপনার অ্যানিমিয়া, ধরেন রক্ত পরীক্ষা করেন, আপনার 60% হিমোগ্লোবিন আছে বা 80% আছে, বা আমি বলে দিচ্ছি 70% আছে। আম, এই যে পার্সেন্টেজ বলতেছি, অর্থাৎ আপনার 80 ভাগ দরকার, আপনার 70 ভাগ আছে, আপনার কম আছে। তা পয়েন্ট হিসাবে ধরেন থাকবে কত, 12 থাকলে, এখন বয়স অনুসারে 12 বা 14 হতে পারে, এক একটা বয়সের ভেরিয়ার আছে। তো সেই ক্ষেত্রে আপনার ধরেন এত আছে। তো তারপরে আমি বলে আপনি এটা পরীক্ষা করে আনেন, আমি একটা নোট ডাউন করে রাখি। তো নোট ডাউন করে রাখলে পরবর্তীতে উনি যখন আসে তখন আমি অনেক সময় দেখাই, বা তাদেরকে যদি লিখে রাখি বা বলে দিই, বলেন যে আপনাকে তো বলছিলাম এটা, আপনি দেখেন আনুমানিক দেখা যাচ্ছে 19 বিষয়। এটা আপনাদের চর্চা এবং অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আপনার এই জায়গাটা একদম শতভাগ নির্ভুল হয়ে যাবে। যেমন জ্বরের পেশেন্ট, আপনি হাত দিয়েই বলতে পারবেন তাপমাত্রা 101, 102, 103, 104। কিন্তু এটা আপনাকে প্রতিনিয়ত কি করতে হবে, অবজার্ভ করতে হবে। আপনি ত্বক ধরবেন, ধরে কিন্তু বলে দিতে হবে। যদি আপনি এই গুণগুলো অর্জন করতে পারেন তাহলে আপনি একজন প্রকৃত অর্থে ডাক্তার হিসাবে তাদের কাছে সম্মান পাবেন, ভালোবাসা পাবেন। যখন আমি একটা রুগীকে ধরে বলে দিচ্ছি তোমার তো 102 জ্বর রয়েছে, দেখি থার্মোমিটার দিয়ে দেখি তোমার জ্বরটা মাপা লাগবে, এরপরে ধরেন থার্মোমিটার দিয়ে মেপে দেখা যাচ্ছে 102, তখন ওই পেশেন্টের বাবা মার যে বিশ্বাস বা আস্থাটা আসবে, এই আস্থাটা কোথায় কেমন হবে বলেন? 100%। তো এই জায়গাটা আপনাকে অর্জন করতে হবে। আমি এইটাই শেখানোর চেষ্টা করব, যদি আপনারা আমার সাথে থাকেন, কোন কোন বিষয় কিভাবে দেখতে হয়। কারণ ফিজিক্যালি আপনাকে রুগী অ্যাসিস্ট করা শিখতে হবে, ফিজিক্যালি আপনাকে রুগী দেখা শিখতে হবে। কারণ আপনি অন্য ডাক্তার থেকে আপনার পার্থক্য কোথায়? পার্থক্য সাধারণত ডাক্তারদের যে জ্ঞানের পার্থক্য থাকে, জ্ঞানের পার্থক্যের দিকে আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু ওষুধের দিক থেকে আমরা অনেক এগিয়ে আছি। যদি আমাদের হোমিওপ্যাথিক ওষুধে যদি এতটা কার্যকরী না হতো তাহলে কিন্তু আসলে আমরা খুব খারাপ অবস্থায় পড়তাম। অ্যালোপ্যাথিক ওষুধের কার্যকারিতা যে পরিমাণ আমরা বলি কাজ করে, ব্যক্তিগত তরফে আপনি যখন দেখবেন অ্যালোপ্যাথিক ওষুধের থেকে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ অনেক অনেক বেশি কাজ করে, অনেক ভালো কাজ করে। যেমন একটা জ্বরের পেশেন্ট, আমি আজকেও পেশেন্টের ওষুধ দিলাম, পেশেন্ট হচ্ছে বেলেডোনার রোগী। সে জ্বরের জন্য অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে, নাপা খাচ্ছে, গত 3-4 দিন খাচ্ছে, ওষুধ খাচ্ছে, কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে। চেম্বারে এসে আমার কিছুক্ষণের মধ্যে আমার রুমের এদিক সেদিক করে, আমার ওই যে ড্রেসিং টেবিলটা যেখানে আমি ল্যাপটপটা রাখি ওর নিচে ফোম রয়েছে সেটা তুলে ছিঁড়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, জ্বালাতন করতেছে, বিভিন্ন জিনিস করতেছে। তো ওরা বললো যে তাপমাত্রাটা আপনি তো দেখেছেন, ওষুধ দিবেন না? আমি কিন্তু আমি আরেকটা অবজার্ভ করি। অবজার্ভ করার পরে পরবর্তীতে আমি বেলেডোনা দিলাম। বেলেডোনা দিয়ে বললাম কি, এটা আমি ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি কি করি, পিলে দিই। অর্থাৎ একটা বর্তমান অর্থাৎ সিজনে আপনি যে যে রোগীগুলো বেশি আছে আপনি বিভিন্ন রকম করতে পারেন, আপনার ডোজটাকে আপনি বিভিন্ন রকম করতে পারেন। আমি আমারটা বলছি, এটাকেই যে ফলো করতে হবে সেটা না, এটা আপনার যদি ভালো লাগে আপনি করতে পারেন। তো সেটা কি করি, বেলেডোনা
রাস্টক্স বর্তমানে যে ওষুধগুলো বেশি ব্যবহার করছি সেটা হচ্ছে বেলেডোনা, রাস্টক্স, ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, অ্যাকোনাইট, ডালকামরা। এই কয়টা রোগী কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি। আরেকটা মেডিসিন ব্যবহার করি সেটা হচ্ছে কোভিডিনা। তো এই এই ওষুধগুলো কিন্তু জ্বর, সর্দি, কাশির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করছে। এখন দেখেন পেলেডোনার পেশেন্টকে যখন আমি ওষুধ দিলাম খুব বেশি দেখি নাই। লাস্ট পর্যন্ত একটা জিনিস দেখলাম, খুবই মানে রাগ ব্যবহার করে। মার কাছে একটা কথা শুনলাম যে রাগ জ্বর হলে সে মাকেও গালাগালি করে। আর এমনি বাচ্চা খুবই ভালো। মানে রাগ হইছে, মানে এতটা অস্থির, এতটা রাগারাগি করা, এতটা মুখ খারাপ করতেছে, মানে লাইক এ ডেভিল। মানে এমনিতে সে খুব ভালো মনে হয়, একদম পরি, একদম খুব ভালো বাচ্চা, কিন্তু জ্বর হলে তার অস্বাভাবিকতা, এই একটা কথা ধরেছি। আর তাপমাত্রা মাথায় বেশি, নিম্নাঙ্গে কম। এই দুটো জিনিস দেখে আর কিছু লক্ষণ আমি, যেটা আমার কাছে মনে হয়েছে সিমটম, আমি বেলেডোনা দিলাম। দেওয়ার পরে রুগী বসায় রাখলাম। কিভাবে দিয়েছি? আমি একটা 5 গ্রামের যে শিশি রয়েছে সেই শিশিতে 4 ফোঁটা আমি বেলেডোনা মূল লিকুইড মেডিসিন ঢেলেছিলাম। ঢেলে ওটাকে আমি মিশিয়ে ওটা পিল করে রাখি। এবার আমি ওর একটা বা দুটো পিল আমি তাকে খাওয়াই দিলাম। এবার আমি তাকে অবজার্ভ করতে বললাম যে দেখেন কি অবস্থা। এবার অবজার্ভ করতে বললাম এবং কিছুক্ষণ পরে আমি তাদের কেস টেকিং বা সার্বিকভাবে তার মার সমস্যা সেটা নিলাম। সবকিছু নেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করে আমি দেখলাম যে আসলে এই লক্ষণ রয়েছে, তাহলে তার মার এই সমস্যা রয়েছে। আহ, এরপরে আমি কেস টেকিং করার পরে বাচ্চার আবার পুনরায় তাপমাত্রা মাপলাম। দেখলাম 100, যখন আমার কাছে আসে তখন 102 ছিল। আহ এরপরে আস্তে আস্তে কমতে কমতে 100 হয়ে গেল। এবার বাচ্চা শান্ত, সেই খিটখিটে ভাব নাই। এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম, কিন্তু আপনার চেম্বারে প্রচুর পরিমাণে দেখতে পারবেন। এবং আমার যেটা আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আপনারাও সহজে ব্যবহার করতে পারবেন। এই সময় অনেক ভাবা চিন্তার দরকার হয় না, অল্প কিছু মেডিসিনের মধ্যে দেখবেন ঘুরে ফিরে সব চলে আসতেছে। ডাল কামড়ার রোগী চলে আসতেছে, ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, এন্টিম ক্রুড, এন্টিমটার, অল্প কিছু অ্যাকুনাইট। এই কয়টা অ্যাকুইট কন্ডিশনে। যদি ক্রনিক রোগী দেখেন, ডিজিজ ওরিয়েন্টেড অনেক মেডিসিন আপনাকে জানতে হবে, স্টাডি করতে হবে। ডিজিজ ওরিয়েন্টেড যেটা প্র্যাকটিস অফ মেডিসিন, সেটা তো করাই লাগবে, কারণ প্যাথোলজির সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা জাস্ট আমার আজকের জাস্ট আমি একটু আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম। বোরিং লাগলো কিনা? যদি বোরিং লাগে তাহলে বাদ দিব। স্যার বোরিং লাগেনি তো, অনেক ভালো লেগেছে, ইন্টারেস্টিং। এবার এই দেখেন, এই বাচ্চার ক্ষেত্রে অনেক সময় যদি আপনি মনে করেন অন ডোজ বলে না, যখন আপনি দেখতেছেন রেসপন্স করে গেছে, এরপরে আপনি ওষুধ কি দিবেন বলেন? জ্বর কিন্তু জায়গায় চেম্বারে কমছে, এবার কি দিবেন? বলুন। স্যার রাস্টক্স কি দেওয়া যাবে? অস্থিরতা তো কমে গেছে। আপনি মানে জ্বর কিন্তু কমে গেছে, এখন আপনি ওষুধ তো তাকে কাছে কিছু দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে আপনি কি দিবেন? আপনি কি আবার বেলেডোনা তাকে দিবেন না কি করবেন বলেন তো? আপনি হলে কি করবেন? স্যার আমি প্র্যাকটিস করি না তো। ওকে, হাসিনা ম্যাডাম আপনি বলুন, আপনি হলে কি করবেন? ম্যাডাম আপনিও কি প্র্যাকটিস করেন না? অন্তত বাড়িতে তো 1-2 জনকে ওষুধ দিতে হয় না, সেটাও দেন না। সালাউদ্দিন স্যার আপনি বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলুন। এখানে কি মানে হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে সীমাবদ্ধ থাকবো নাকি বায়োকেমিক বা অন্য কিছু চিন্তা করব? আপনার যা অ্যাকচুয়ালি এটা তো আসলে আমাদেরকে বুঝতে হবে, আপনি আচ্ছা, এখানে আপনি কি করবেন? হ্যাঁ। জ্বরটা যদি সেরে যায় তাহলে তো মনে করেন এখানে তাকে আমরা ফাইটাম দিতে পারি। হুম। আর যদি এখানে তার শরীর থেকে কোনো লিকুইড টিকুইড বা এই ধরনের কিছু গেলে আমরা চায়না অফিসিয়ালি চিন্তা করতে পারি। অথবা আপনার ওই যেটা আপনার ফেরাম ফসফরিকাম, হ্যাঁ? বায়োকেমিক এই ধরনের কিছু একটা দিয়ে দিতে পারি আরকি। এটা মানে আমার দৃষ্টিতে।
তো সেই ক্ষেত্রে আপনাদের কথা ঠিক আছে, আমি ফাইটম দিয়ে দিয়েছি, কারণ আমি এই সকল ক্ষেত্রে রেসপন্স পেয়ে গেলে আমি সাধারণত আর মেডিসিনে যাই না। রেসপন্স পেয়ে গেলে আমি ফাইটম দিয়ে দিলাম। ফাইটম দিয়ে দেওয়ার সাথে সাথে আশা করি ওরা ওটা ঘন ঘন খাওয়াবে। আপনি যদি ফাইটম না দেন তাহলে কিন্তু কাজ হবে না। অনেক সময় এটা করা হয় কি, রেসপন্স যদি পাওয়া যায়, আপনি যদি ধরেন আপনার ওষুধটা খাওয়ায় আপনি রেসপন্স পাননি, কাঙ্ক্ষিত মেডিসিন আপনার মনে হলো যে না এটাকে রিপিটেশন করার দরকার আছে, তাহলে কি করবেন, একটা পিল একটা ড্রামে দিয়ে বা আপনি 30 ml যেভাবে করেন আপনি ওখানে এক একজন এক এক নিয়ম আছে, ধরেন 5 ফোঁটা বা 7 ফোঁটা আপনার রেকটিফাইড স্পিড দিয়ে বাদ বাকি ডিস্টাল ওয়াটার দিয়ে দেয়। দেওয়ার পরে 10টা ঝাঁকি দিয়ে আপনার 3 দাগেও খাওয়ায়। তবে এই জ্বরের ক্ষেত্রে আমার সব থেকে বড় পরামর্শ হবে আপনার 200 শক্তি দিবেন, কখনোই নিচে আসবে না। যদি নিচে আসেন আপনার রুগীটার কিন্তু জ্বর পুনরায় ফিরে আসবে। আবার অনেমেও যাবেন না, কারণ ম্যাক্সিমাম না, আমার জীবনের যতটুকু আমার এক্সপিরিয়েন্স 95% ক্ষেত্রে 200 পোটেন্সির একটা ডোজ খাওয়ানোর পরে জ্বর চলে গেছে এবং সেটা কিন্তু ফিরে আসেনি সহজে। 200 থেকে কিন্তু আমার কোথাও অন্য কিছু চিন্তা করা লাগেনি। সঠিক মেডিসিন, এটা ইউনিভার্সাল ডোজ বা ইউনিভার্সাল পোটেন্সি, আপনি 200 দিলেই কিন্তু রেসপন্স করে গেলে আর লাগে না। এটা অবজারভেশনের ব্যাপার। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আপনার একবার বা দুইবার আপনি যখন পেশেন্টকে দিবেন তখন আপনার কিন্তু আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে। অভিজ্ঞতা বাড়লে কিন্তু আপনি আরো ভালো করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন, আপনি কাইন্ডলি বলুন আপনার মতামতটা আপনি দেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছিলেন এ সালাম। আপনি হ্যান্ড রেজ করেছিলেন, আপনার যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন। বলুন। যদি স্যার কিছু না বলেন, মেবি ওনার মানে হাত পড়ে গেছিল হয়তো বা। ও ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার দেখেন আমি মূল আলোচনার দিকে আসি, অর্থাৎ আপনাদেরকে কিছু কিছু কমন জিনিস জানতে হবে। আমার এই যে বর্ণনার মূল উদ্দেশ্যটা কি ছিল, মূল উদ্দেশ্য হচ্ছে কি, অনেক রোগের জন্য অনেক কিছু ভাবা লাগে না। আপনাকে রেপার্টরি শিখতে হবে, কিন্তু সব জায়গায় কিন্তু রেপার্টরি লাগে না। আবার অনেক জায়গায় লাগে। যখন মানে আপনি যখন সুনির্দিষ্ট বুঝতে না পারবেন তখন আপনার রেপার্টরির সহায়তা লাগবে, আপনাকে অনেক কিছু জানা লাগবে যখন ক্রিটিক্যাল সিচুয়েশন হবে। কিন্তু ফার্স্ট অ্যাকুইট ক্ষেত্রে আপনি এরকম তদ্রূপ আপনার যদি অ্যানিমিয়ার পেশেন্ট হয়, অ্যানিমিয়ার কারণগুলো জানতে হবে, যেমন জেনেটিক কজ যদি থাকে। এখন জেনেটিক কজের মধ্যে যদি থ্যালাসেমিয়া থাকে, সিকেল সেল অ্যানিমিয়া থাকে, বা আপনার রক্তের হিমোফিলিয়া সহ বিভিন্ন ধরনের রোগের কারণে যদি অ্যানিমিয়া হয়, সেই ক্ষেত্রে আপনার রেপার্টরাইজেশন লাগবে, ম্যাথমেটিক কজ লাগবে, এগুলো সব জেনে বুঝে কিন্তু আপনার ট্রিটমেন্টটা শুরু করতে হবে। কিন্তু ধরেন রুগীটার হঠাৎ করে বি12 এর ঘাটতি হয়েছে, বা ফ্লাটের ঘাটতি হয়েছে, বা আয়রনের ঘাটতি হয়েছে, আপনি রিপোর্ট দেখলেন, পজিশন দেখলেন যে এইটার কারণে। ধরেন অ্যানিমিয়া তো অনেক কারণে হয়, কারণের মধ্যে অন্যতম বলা হচ্ছে ইনহেরিটেড, যেটা বললাম বংশগত জিনগত। এটাকে হোমিওপ্যাথির মাধ্যমে এটা ট্রিটমেন্ট সম্ভব, কিন্তু এই চিকিৎসা করতে গেলে আপনাকে অবশ্যই একজন সিনিয়র ডক্টর যিনি এই বিষয়ে এর আগে পেশেন্ট দেখেছেন তাকে সাথে নিয়ে আপনি চিকিৎসাটা শুরু করবেন, এটা আমার প্রথম পরামর্শ। তাহলে সেই ক্ষেত্রে কি কি দেখতে হয়, তার প্যাথোলজিক্যাল সকল রিপোর্ট দেখতে হবে এবং তার ফ্যামিলি হিস্ট্রি দেখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ তার পিতা মাতার কি রোগ আছে এবং যার কারণে সে কন্টিনিউয়াসলি ওষুধ খায়, তার অর্থাৎ ওই বাচ্চার দাদা দাদি নানা নানি তাদের কোন রোগ ছিল, কোন রোগে তারা মারা গেছে, এটা খুবই বাধ্যতামূলক। এবং কোন রোগে তারা ভুগেছে অনেকদিন ধরে, যারা ওষুধ খেয়েছে মিনিমাম 15 দিনের বেশি, সেই বিষয়গুলো আপনাদের গ্রহণ করতে হবে। এবং একটা জিনিস আপনারা বর্তমানে গ্রহণ করে রাখবেন, সেটা হচ্ছে তাদেরকে কোনো প্রকার বিষাক্ত কোনো প্রকার পয়জনাস হিস্ট্রি আছে কিনা, যেমন বাইট হিস্ট্রি থাকতে পারে, ডগ বাইট থাকতে পারে, স্নেক বাইট থাকতে পারে। তো এই ধরনের স্নেক বাইট, ডগ বাইট থাকলে আরো কিছু প্যাথোলজি সৃষ্টি হয়, তখন কিন্তু আপনার ওই রুগীটাকে আরোগ্য করা খুব কঠিন হয়ে পড়ে। তো এরকম বিষাক্ত টক্সিক বিষয়ের এইটা আছে কিনা সেটা আপনারা একটু দেখবেন। আর এই স্লাইডটা আপনারা দেখেন, দেখার পরে আপনারা এই বিষয়ে কি করবেন,
এক এক করে বর্ণনা করেন। আপনারা দেখতে পাচ্ছেন এক একজন করে, এখানে কি দেখতে পাচ্ছেন কারণগুলো এক একজন করে একটু বলেন, তারপরে আমি পুনরায় আলোচনা করছি। একজনকে বর্ণনা করেন আপনারা কি দেখতে পাচ্ছেন কাইন্ডলি। স্যার এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে জিনগত ব্যাধি, 2 হচ্ছে ভিটামিন B12 বা স্যার আপনি কোলেস্টেরলের ভিডিও ঘাটতি, ওপেন 3 করেননি? হচ্ছে সরি স্যার actually সোমবার আমি একটা ফোন আসছে তো আমার, স্যার ক্লাস আমি নিচ্ছি না, আমি এইচডি প্ল্যাটফর্মে ক্লাস নিই। বলুন, আপনি বলুন, আমি শুনছি। হচ্ছে আয়রনের ঘাটতি, 4 হচ্ছে রক্তক্ষরণ এবং কিছু রোগ। আর এখানে আমরা যেটা পিকচার দেখছি যে হট কজেস অ্যানিমিয়া, অ্যানিমিয়ার কারণ কি বা কি কারণে হয়ে থাকে। এখানে প্রথমে দেখছি আমরা ইনহেরেন্ট রেড ব্লাড সেল ডিসঅর্ডার, মানে রেড ব্লাড সেলের যদি ডিসঅর্ডার হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের অ্যানিমিয়া হতে পারে। ডিফিসিয়েন্সি অফ নিউট্রিশিয়ান, আয়রন, ভিটামিন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12, মানে আমাদের যদি কি বলে স্বল্পতা হয় আয়রনের অভাবে, ভিটামিনের অভাবে, ফলিক অ্যাসিডের কারণে এবং আহ, ইয়া B12 এর কারণে। এবার হচ্ছে ক্রনিক ডিজিজ, যেসব মানে অসুখগুলোতে ভুগি সেগুলোর ক্ষেত্রে। আরেকটা হচ্ছে হেভি মেনস্ট্রুয়েশন অ্যান্ড হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড ইস্যু, মানে যদি প্রচুর মানে রক্ত মানে মাসিক যা হয় এবং প্রেগনেন্সি রিলেটেড কিছু বিষয় হয় তাহলে। তারপরে HIV, যেটা আমরা জানি যে এটা হচ্ছে একটা অসুখ, অসুখের কারণে হতে পারে আমাদের মানে রক্ত শূন্যতা হতে পারে বা রক্তগুলো নষ্ট হয়ে যেতে পারে। 6 নাম্বার হচ্ছে প্যারাসাইট ইনজেকশন, এই যে বিভিন্ন টাইপের ইনজেকশন দেওয়া হয় ইনফেকশন সেটার ক্ষতিকারক ইনফেকশন কারণ হতে পারে। হ্যাঁ ইনফেকশন, সরি ইনফেকশন। ধন্যবাদ স্যার। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে তারা কজ বলেছে, এই ছটাকে আমরা মেইন ধরবো। এখানে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। দেখেন এখানে ক্রনিক ডিজিজের একটা পার্ট রয়ে গেছে। এই ক্রনিক ডিজিজ যদি হয়, আপনার ক্রনিক ডিজিজ যদি হয় তাহলে আপনাকে জানতে হবে ক্রনিক ডিজিজের মধ্যে কোন কোন ক্ষেত্রগুলো, ঠিক আছে? ক্রনিক ডিজিজের মধ্যে কোন ক্ষেত্রগুলো। স্লাইডটা কি চেঞ্জ হয়েছে? একটু কাইন্ডলি বলবেন তো। স্লাইডটা কি চেঞ্জ হয়েছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। ক্রনিক ডিজিজের মধ্যে আমাদের যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের দেখতে হয়, ক্রনিক ডিজিজের মধ্যে বলেন তো কয়েকটা ক্রনিক ডিজিজ কি কি আমরা বলে থাকি সাধারণত, বলেন তো, নাম বলেন তো ক্রনিক ডিজিজের নাম। এই অ্যানিমিয়ার সাথে সংক্রান্ত। স্যার অ্যানিমিয়া, ডায়রিয়া। থ্যালাসেমিয়া স্যার, হ্যাঁ বলুন। থ্যালাসেমিয়া অ্যানিমিয়ার সাথে থ্যালাসিমিয়া এগুলো তো জিনগত না বংশগত। দেখেন কিছু কিছু ক্রনিক রোগের কথা বলা হয়, যেমন কিডনি রোগ, সিকেডি, এই ধরনের ক্রনিক রোগ, ক্যান্সার বা অস্টিওআর্থ্রাইটিস, এই ধরনের যে রোগগুলো আছে এগুলো সাধারণত আম, প্রাচীন চিকিৎসা মানে প্রাচীন তার অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, এই রোগগুলো ভোগার কারণে ট্রিটমেন্টের কারণে কিন্তু প্রতিনিয়ত সে অসুস্থ হয়ে পড়ছে, এই কারণে কিন্তু তার সমস্যা আছে। তো এই যে আপনার রোগগুলো,
এই রোগগুলো থাকলে একরকম চিন্তা হবে। কিন্তু যদি আপনি দেখেন যে হ্যাভি মিনিস্ট্রেশন প্রচুর পরিমাণে মাসিক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সীমিত সংখ্যক ওষুধে চলে গেলে আপনি কিন্তু তার ট্রিটমেন্টটা করতে পারবেন। বলেন তো, হ্যাভি মিনিস্ট্রেশন যদি হয়, প্রচুর পরিমাণে যদি মাসিক হয়, সেই ক্ষেত্রে আমরা কি ওষুধটা দিতে পারি? স্যার স্যাবাইনাস সিকিলিকন এই দুইটা আপাতত মনে হচ্ছে। সে ঠিক আছে, কিন্তু আপনাকে ফার্স্ট গ্রেডে যদি আপনি চলে আসেন, দেখেন চায়না চলে আসবে একদম ফার্স্ট গ্রেডে। যদি প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে, যদি প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়, তাহলে আপনার চায়না আসবে। তারপর আপনি নিট্রামিউর দেখেন, অ্যানিমিয়ার পেশেন্ট যদি আপনি পরীক্ষা করেন, পরীক্ষার সময় দুটো জিনিস রিপোর্টে যদি দেখেন, সোডিয়াম ক্লোরাইডের ঘাটতি, লবণের ঘাটতি, এবং পাস হিস্ট্রিতে আপনি পেয়েছেন কি সে প্রচুর পরিমাণে লবণ খেত বা মোটে লবণ খায় না, এই দুইটা জিনিস। আর যদি চোখে অ্যানিমিয়া দেখেন, আপনি চোখ বন্ধ করে সে কিছু আসছিস বিড়ালে খাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে নিট্রামিউর দিতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু অ্যানিমিয়ার পেশেন্টের জন্য নিট্রামিউর একদম অসাধারণ একটা মেডিসিন, এবং খুব দ্রুত রোগীর পরিবর্তন করে দেয়, খুব দ্রুত। আচ্ছা, এখানে কি তারপর আমরা ওই আপনার, যে আপনার ওই হ্যাঁ বলুন। মিলিপোলিয়াম মিলিপোলিয়াম মাদার টিংচার অথবা আপনার হ্যাঁ, হ্যাঁ, হেমামেলিস মাদার টিংচার এগুলো কনসিডার করতে পারি তো? হ্যাঁ, এগুলো এখানে দেয়া আমার যায়, কাছে কিন্তু মনে হচ্ছে আমি যেটা অ্যাকচুয়ালি কিন্তু আমার ফুডেন্টাইজ কাছে যেটা মনে মেডিসিনের হচ্ছে কথা এই বলছি। যে হ্যাভি মিনিস্ট্রেশনের সাথে তো আপনার কজেশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি একটা ওভারিয়ান হ্যাঁ, সিস্ট নাকি সেটা ফলিকুলার অবশ্যই, টিউবের অবশ্যই। সমস্যা, এটাও কিন্তু আমাদের কনসিডারেশনে আনতে হবে। না, সেটা তো অবশ্যই। আমি জাস্ট আপনাদের একটা মেইনলি ধারণা দিয়ে দিচ্ছি। মানে প্রাইমারি, আর আপনি যেগুলো আমি প্রাইমারিটা বলছি বলতেছেন এগুলো তো বোধহয় না? পোটেনটাইজ প্রাইমারি মানে ফর্মে। প্রাইমারি হিসেবে কি চিন্তা করব সেটাই তো? হ্যাঁ বলুন। মানে প্রাইমারি ভাবে কি কি চিন্তা করব সেটাই মানে হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ, বলতে চাচ্ছে। আমার আচ্ছা, ম্যাক্সিমাম আপনাদের ধারণা যে প্রাইমারি আপনি ট্রিটমেন্টটা করতে পারেন উইথ পোটেনটাইজ মেডিসিন। জাস্ট একটা ডোজ খাওয়াই দিয়ে দেখলেন, পরিবর্তন চলে আসে। এবং আপনি যদি মনে করেন এই ক্ষেত্রে অ্যানিমিয়ার পেশেন্টের জন্য সব থেকে বেশি যেটা কার্যকারী হয়, সেটা হচ্ছে আপনার কুলেখাড়া শাক বা সুই কাটা শাক। এটা প্রচুর পরিমাণে হিমোগ্লোবিনটাকে আপনার ইনক্রিজ করে, বাড়ায় দেয়। আবার অনেক সময় আছে আপনার অর্শ হচ্ছে, হেমোরয়েড আছে, বা হেমোরয়েডের কারণে কিন্তু তার হচ্ছে প্রবলেম হচ্ছে। তাহলে এই কজেশনটা একটু আগে যেটা বললো, এখন এই কজেশনটা অনেক গুরুত্বপূর্ণ, এবং কোথা থেকে রক্তক্ষরণ হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, রক্তক্ষরণের ধরনটা কেমন সেটা গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আপনি যদি জানেন, সেইভাবে আপনাদের হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে। এই অসংখ্য ওষুধের মধ্যে থেকে কিছু ওষুধ আছে ফার্স্ট গ্রেড, সুপার গ্রেড। এখন সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড মেডিসিনে যদি আপনার কাভার হয়ে যায়, তখন কিন্তু সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড প্রয়োজন হচ্ছে না। কিন্তু আপনি যখন সার্বিকভাবে একটা কেস টেকিং করবেন, অনেক সময় নিয়ে কেস টেকিং করবেন, তখন দেখেন তার সার্বিকভাবে আপনি চিকিৎসা করার জন্য আপনি পূর্ণাঙ্গ কেস টেকিং যাকে বলে, সেটা করলে কিন্তু আপনার আহ এইটা অবশ্যই আপনাদের শিখতে হবে। এবং এটা শিখতে পারলে এর সুবিধা হচ্ছে, প্রথমে আপনি মেডিসিন প্রয়োগ করে পরবর্তীতে আপনি ফাইটাম চালাতে পারবেন দীর্ঘদিন, এবং রুগী ভালো থাকবে। আপনার কষ্ট একবার, আর ফাইটাম আপনি বারবার দিতে পারবেন, যেটাকে আমরা প্লাসিবো বলছি। স্ল্যাটে কি চেঞ্জ হয়েছে? কাইন্ডলি একজন বলুন তো। না, চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়নি।
এবার এবার চেঞ্জ হয়েছে। হয়েছে। গত ক্লাসে আলোচনা করেছিলাম ডিপ ভেইন থ্রম্বোসিস। এই থ্রম্বোসিসের সাথে কিন্তু অ্যাম্বলিজমটা ওই সময় আলোচনা হয়েছিল। অনেক সময় আমরা এটা খেয়াল করা হয়, অনেক সময় করা হয় না। তো ডিভিটি, ডিপ ভেইন থ্রম্বোসিস, এবং এর সাথে হচ্ছে পালমোনারি অ্যাম্বলিজম, যেটাকে অ্যাম্বুলস বলা হচ্ছে, অ্যাম্বলিজম। অ্যালবোলিজম রক্তবদ্ধতা হলো রক্তের ঘনীভবন প্রক্রিয়া, যার ফলে রক্তনালীতে থ্রোম্বাস নামক ঘন জমাট বাঁধে। অর্থাৎ আপনারা যদি এই ছবিটা দেখেন, আমি দেখাই হাইলাইটার দিয়ে, যদি দেখাই, দেখেন ভালভ, এটা কি একটা ভালভ। ধরেন এখানে দেখেন, যদি এটা একটু বড় করা হয়, দেখতে পাচ্ছেন? জি দেখেন? স্যার। এবার দেখেন হেলদি ভেইন, হেলদি ভেইন দেখেন প্রত্যেকটা ভেইনের উপরে কিন্তু উপরে উঠবে, নিচে নামবে না। কিন্তু রক্তের যে সিস্টেম, মানে আমাদের শরীরের যেগুলো দ্বার আছে, আপনার যেদিকে যাইতে পারবে শুধু সেই দিকে যাবে, ব্যাকে আসবে না, ওয়ান ওয়ে রুট। আপনার রাস্তা দেখেছেন, বিভিন্ন জায়গার রাস্তা, বাইরের দেশে সব বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে শুধু যাবে, ওইখানে কিন্তু সেকেন্ড কোনো অপশন নাই। যদি সেকেন্ড অপশন হয় তখনই কিন্তু সমস্যা হয়। ঠিক আছে? তো এই যে দেখেন এখানে হেলদি ভেইনে কি হয়, রক্তটা যাচ্ছে, আর পুলিং ব্লাড মানে এখানে যদি জমে যায় সেটা, অর্থাৎ অ্যাম্বলস বা অ্যাম্বুলিজম, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটু পরে। তাহলে অ্যাম্বলস হচ্ছে কি, এই যে জমাট বেঁধে গেল। ঠিক আছে? আর এটা ব্লাড ক্লট। ব্লাড ক্লট আর অ্যাম্বলস এর মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। অ্যাম্বলসটা দেখেন, অ্যাম্বলসটা কি? অ্যাম্বলস হচ্ছে এখানে আপনি দেখুন, এবার মনে হয় একটু দেখা যাচ্ছে, বড় করে দিন। এখানে দেখেন অ্যাম্বুলস হচ্ছে এই যে রক্তের মাঝখানে এই অংশটা, যেটা অর্থাৎ যেখান থেকে রক্তটা যাবে, যে স্থান থেকে যাবে সেই স্থানে যদি ভুল হয় সেটাকে বলা হচ্ছে অ্যাম্বুলস। আর ব্লাড ক্লট হচ্ছে বা থ্রোম্বোসিস আকার হচ্ছে কি, এক পাশে এটা থ্রম্বোস আকারে এটা জমা হয়ে যাচ্ছে। গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আবার সেটা দেখাবো, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখন এই যে থ্রম্বস, এটা কেন হয়? আমাদের শরীরে কিন্তু থ্রম্বস থাকে। থ্রম্বোসিসের ঝুঁকির কারণ কি? অস্ত্রোপচার, ক্যান্সার বা জন্ম নিয়ন্ত্রণ বিভিন্ন ওষুধ খেলে আমাদের শরীরে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা দেখবেন বর্তমান সময়ে আমাদের খাবার দাবার কিন্তু রোগের অন্যতম কারণ। দেখেন খাবারের মধ্যে অনেকের যেটা বর্তমানে বলা হয় বদ অভ্যাসই বলা চলে। ধরেন একটা চা খেলো, কিছুক্ষণ পরে একটা পান খেলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এই অভ্যাস যাদের আছে, আহ পানটা খেলো কি দিয়ে? চিনি দিয়ে। তা কি হয় না, পানটা খায় চুন দিয়ে, আর চাটায় দেবে চিনি। কিন্তু এই যখন চুন আর চিনি দুটো যদি একসাথে করা হয়, তাহলে কিন্তু সাথে সাথে ওইটা পাথর হয়ে যায়, শক্ত হয়ে যায়। কিন্তু তাদেরকে এটা যদি বলা হয়, দেখেন আপনি পানটা যখন খাবেন ওর সাথে চুনের সাথে একটু চিনি মিশায় খায়, তো দেখেন কি হয়, তখন ওরা খেতে খেতে কিন্তু শক্ত অনুভব করবে, কিন্তু সেটা তো হয় না। তারা খাচ্ছে চার সাথে, যখন ওটা খাচ্ছে ধরেন 5 মিনিট আগে ওটা শরীরে চলে গেল, এবার চলে যাওয়ার পরে ওটা তো যাচ্ছে, যে চিনি যে গ্লুকোজ ওটা তো ভাঙে নাই, আর এরপরে কি খাচ্ছে? চুন খাচ্ছে পানের সাথে, ওইটা দুটো একসাথে হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, আমাদের যে ব্লাডের যে জায়গা যাচ্ছে সেখানেই কিন্তু ওই দুটো ছোট ছোট শক্ত শক্ত দানা আকার ধারণ করবে। এই দানা ধারণ করার ক্ষেত্রে আমাদের শরীরে বিভিন্ন জায়গা
কোলেস্টেরল, বিভিন্ন জিনিস, এটা বর্তমানে আমরা রোগে কি দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি রুগীর জীবন দর্শন দেখি, রুগীর যদি জীবন আচার দেখি, তাহলে এই ধরনের কিছু বদ অভ্যাস আপনি খুঁজে পাবেন। এবং এই ধরনের বদ অভ্যাস থাকলে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে কোলেস্টেরলটার লেভেলটা বেশি থাকে। তার থ্রম্বোসিস, এই বিভিন্ন ধরনের ভেইন গুলো দেখবেন যে কালো কালো হয়ে যাচ্ছে, ভেরিকোজ ভেইন থাকে, নাহলে কোনো প্রকার লাইপোমা থাকে, মানে জমাট বাঁধা তার শরীরে বিভিন্ন অঙ্গ দেখা যায়। আর অনেকের ক্ষেত্রে পাথরের হিস্ট্রি পাওয়া যায়, তার দেখা যাচ্ছে পাথর হয়েছে প্রচুর পরিমাণে, সে বলছে আমার কিডনিতে পাথর হয়েছে বা আপনার পিত্ত পাথর হয়েছে। তো এই পাথর যদি আপনাকে সারাতে হয়, তার জীবন প্রণালী অর্থাৎ যে কারণে পাথর হচ্ছে সে কজেশনটাকেও কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু আপনি পরিপূর্ণ আরোগ্য তাকে দিতে পারেন না, পরিপূর্ণ সুস্থ করতে পারবেন না। আজকে আপনি ওষুধ দিলেন, তার পাথরটা বের হয়ে গেল, 2 দিন পর আবার পাথর হবে, তখন বলবে শুনেছিলাম তো হোমিওপ্যাথিতে রোগ সেরে গেলে আছে, হয় না তো, তো আমার তো আবার হলো, কি হলো? কিন্তু আপনাকে যদি আপনি আগের থেকে এই জিনিসগুলো খুলাসা করে বলে দেন যে দেখেন এই নিয়ম আপনাকে মানতে হবে, যদি মানতে পারেন তাহলে আপনি আমার কাছে চিকিৎসা নিবেন, আমি এই সার্বিক চেষ্টাটা করব। রোগ সারার মালিক তো একজন, তাকে আমরা যে যেভাবে বলি, সৃষ্টিকর্তা বলেন, আল্লাহ বলেন, হিন্দুদের আমরা বলি ভগবান, যে যেভাবে বলুন না কেন, অর্থাৎ সৃষ্টিকর্তায় সকল রোগ নিরাময় করেন, আর মানুষ হচ্ছে উসিলা বা নিমিত্ত। দেখেন থ্রম্বসের এইখানে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখেন পার এটা দেখেন ফুলে গেছে, লিম্ফ নোড, অনেকের দেখবেন লিম্ফেটিক গ্ল্যান্ড ফুলে যাচ্ছে। এটার পিছনেও কিন্তু এই একই মেকানিজম বা আমাদের যে নিয়মগুলো, এগুলো কিন্তু এক এক ক্ষেত্রে যখন এক এক রকম হয়, তখন আমরা সেই জায়গাটা দেখলে বুঝতে পারি ওই জায়গাটা লাল আছে, ফোলা ভাব আছে, ব্যথা আছে, ঠিক আছে, এই জিনিসগুলো খুঁজে পাওয়া যায়। এখন অ্যাম্বোলিজম সাধারণত পালমোনারি অ্যাম্বোলিজমটা হচ্ছে বেশি বর্ণনা করা হয় বিভিন্ন সময়, আমরা বর্ণনা করে থাকি পালমোনারি অ্যাম্বোলিজমকে। পালমোনারি অ্যালবিনিজম হচ্ছে আমাদের মেডিকেলে যদি আমরা চিন্তা করি, আমাদের মেডিকেল ডিসঅর্ডার, বিভিন্ন ধরনের ডিসঅর্ডার হচ্ছে, মেডিকেল ডিসঅর্ডার যেখানে ঘটে, এখানে রক্ত জমাট বাঁধা, যা অ্যাম্বুলস নামে পরিচিত। আমি দেখলাম অ্যাম্বুলস বিভিন্ন জায়গায় দেখেন, এই যে দেখেছেন পালমোনারি আর্টারিতে অবস্ট্রাকটিভ অ্যাম্বুলস, এই যে অ্যাম্বুলসটা কি হচ্ছে, অবস্ট্রাকশন তৈরি করছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, অ্যাম্বুলস যে ফুসফুসের রক্তের ধমনীতে আটকে যায়, এটা ফুসফুসের রক্তের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে এবং মারাত্মক ক্ষতি করে। কারণ কেন, এটা শিরা রক্তনালীতে যখন রক্ত জমাট বেঁধে যায়, তখন সেই অ্যাম্বুলস যদি অনেকক্ষণ থাকে, তাহলে কিন্তু রোগীটা মারা যায়। কারণ তার যদি এই ফুসফুসের নালীগুলো যদি আটকে যায়, তাহলে কিন্তু সে শ্বাস নিতে পারবে, তার বিভিন্ন সমস্যা হবে। আমাদের শরীরে ডিপ ভেন থ্রম্বোসিস অন্যান্য জায়গা হলে সেটা সময় পাওয়া যায়, কিন্তু যদি পালমোনারিতে হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়। এর লক্ষণ কি, পালমোনারি অ্যালবিনিজমের অ্যাম্বোলিজম, এই পালমোনারি অ্যাম্বোলিজমের মূল যদি আমাদের লক্ষণ বা উপসর্গ বলি, তাহলে কি হবে, তার ওই ব্যক্তির নিঃশ্বাস নিতে গেলে কষ্ট হবে। প্রথম হচ্ছে নিঃশ্বাস নিতে গেলে কষ্ট হবে, যেটা নিঃশ্বাসের দুর্বলতা, হঠাৎ হঠাৎ করে শারীরিক কার্যকলাপ খারাপ হয়ে যাবে, মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়বে, বুকে ব্যথা করবে, দ্রুত হার্ট রেট বৃদ্ধি পাবে, স্বাভাবিক আছে স্পন্দন দ্রুত হবে, এর মধ্যে তার মাঝে মাঝে হৃদপিণ্ড, সে বলতে পারে যে আমার মনে হয় বুকটা ধড়ফড় এতটা করে মনে বেরোয় যাবে, এরকম সে বর্ণনা করে। আবার অনেক সময় কিন্তু রক্তে কাশি থাকে, কাশির সাথে মানে রক্ত যায়, এবং এটা একটা গুরুত্বপূর্ণ পালমোনারি অ্যাম্বোলিজমের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, কাশির সাথে রক্ত। কাশির সাথে রক্ত গেলে অনেক সময় কিন্তু আমরা টিবি ভাবে, অনেকে কিন্তু মনে করে যে কাশি হচ্ছে এর সাথে রক্ত মানে হচ্ছে টিবি হবে, আসলে সব ক্ষেত্রে টিবি হয় না। এই অ্যাম্বোলিজমের ক্ষেত্রেও কিন্তু কাশির সাথে কি পাওয়া যায়, রক্ত পাওয়া যায়। তারপর হচ্ছে ট্যাকোনিয়া, অর্থাৎ দ্রুত শ্বাস ছাড়া, সে প্রচুর দ্রুত শ্বাস ছাড়ছে,
ঘাম হচ্ছে, তারপরে তার এই লক্ষণগুলোই কিন্তু থাকছে, এবং এটাকে বলা হচ্ছে পালমোনারি ডিভিটি অর্থাৎ ডিপ ভেইন থ্রম্বোসিস। এখন এর কারণে কি কি হয়? যদি এই অ্যাম্বোলিজম হয় তাহলে ওই ব্যক্তির সব থেকে বেশি সমস্যা হয় সে অচলতা, অর্থাৎ হাঁটতে মানে একসময় শয্যাশায়ী হয়ে যায়, সে কিন্তু হাঁটতে পারে না। এই জিনিসটা অর্থাৎ সে প্যারালাইসিসের মতন মনে করবে, অর্থাৎ সে শয্যাশায়ী, সে একটু হাঁটতে গেলেই তার হাঁপসায় যাচ্ছে, সে হাঁটতে পারছে না। তার শরীরে হরমোনের পরিবর্তন হয়, যেমন যদি গর্ভাবস্থায় ঘটে যায় তাহলে হরমোন এই গর্ভাবস্থার ক্ষেত্রে অনেক সময় গর্ভনিরোধক যে পরীক্ষায় এর কারণে কিন্তু অনেক সময় এই ধরনের শরীরে বিভিন্ন সমস্যা হয়। তারপরে অ্যাম্বোলিজমের কারণে ক্যান্সারের দিকে দ্রুত আপনার বিভিন্ন ক্যান্সার, বিশেষ করে ফুসফুসের ক্যান্সারের জন্য অ্যাম্বোলিজম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় কিন্তু ক্যান্সারের জন্য দায়ী অ্যাম্বোলিজম। তারপরে এটা ট্রিটমেন্ট হচ্ছে, আবার অনেক সময় আছে না বাইপাস সার্জারি সহ ফুসফুসে বিভিন্ন সার্জারি করে, করোনারি আর্টারি সহ বিভিন্ন সার্জারি করে। এই সার্জারির পরেও কিন্তু অনেক সময় অ্যাম্বোলিজমটা হয়ে থাকে, রক্ত জমাট বাঁধে। যখন কোনো প্রতিস্থাপন করা হয়, হার্টের যদি বিভিন্ন প্রতিস্থাপন করা, লাংসে যদি প্রতিস্থাপন করা হয়, তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় অ্যাম্বোলিজম হতে পারে। পারিবারিক ইতিহাস থাকতে পারে। পারিবারিক ইতিহাস বলতে যে তার যে সবার অ্যাম্বোলিজম থাকবে তা না, তার যদি পরিবারে যদি আপনি দেখেন যদি তাদের মধ্যে যদি টিউবারকুলার ডায়াথিসিসের তার যদি পরিবারের হিস্ট্রি থাকে, তারপরে যদি আপনি দেখেন সাইকোটিক বা সিফিলিটিক এই যে ম্যাজমেটিক কন্ডিশন গুলো, এগুলো যদি আপনি থাকে তাহলে কিন্তু আপনি একটা ধারণা পাবেন যে কোন মারাত্মক রোগের ছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে টিউবারকুলার ডায়াথিসিসে চলে যায় পারিবারিক হিস্ট্রিতে। যদি পারিবারিক হিস্ট্রিতে টিউবারকুলার ডায়াথিসিস থাকে বা ক্যান্সারের যদি ইতিহাস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ভেবে চিন্তে ওষুধ দিতে হবে। কারণ এই ক্ষেত্রে উত্তরাধিকারের সূত্রে যদি পায় তখন আপনাকে জেনেটিক কিছু পরীক্ষা করতে হবে, এবং জেনেটিক ফ্যাক্টরের মধ্যে আপনাকে ভি লিডেন সহ তারপরে অ্যান্টি থ্রম্বোবিন এই ধরনের কিছু রক্ত পরীক্ষা করে ওইগুলো উপাদানটা দেখা লাগবে যে এই বিষয়গুলো কি অবস্থায় আছে। পালমোনারি অ্যাম্বোলিজম হলে প্রত্যেকটা বিষয় আপনাকে, যেহেতু এটা বংশগত কারণটা অনেক বড় ফ্যাক্ট, এবং এটার একমাত্র চিকিৎসা, সুচিকিৎসা যদি হয় সেটা হোমিওপ্যাথিতেই সম্ভব। তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা সার্জারির সাহায্য নিব, এটা যে নিব না তা না, সার্জারির সাহায্য নিব, কিন্তু ট্রিটমেন্টটা হোমিওপ্যাথি করতে হবে। ট্রিটমেন্টটা হোমিওপ্যাথি করতে হবে, এবং আগামী দিনে এমন একটা অবস্থা আসতে চলেছে যেখানে প্রত্যেকটা হোমিওপ্যাথিক কলেজ আরো উন্নত হবে। যেটা আপনার অলরেডি ভারত সরকার কিন্তু আপনার হোমিওপ্যাথিক গবেষণা রিসার্চের জন্য হিউজ পরিমাণে বাজেট দিয়েছে গবেষণার জন্য। তো বাংলাদেশে অচিরেই যেহেতু অনেক কিছু ভারতে অনুকরণ করে, তো সেই জন্য আমি মনে করি যে বিভিন্ন দেশে, শুধু ভারত না, আপনার আমেরিকা সহ বিভিন্ন দেশ এখন কিন্তু হোমিওপ্যাথি উপরে কিন্তু তাদের আস্থা বাড়ছে। কারণ এর যে ইন্টারন্যাশনাল বিভিন্ন রিসার্চ জার্নাল গুলো কিন্তু আগে যেভাবে প্রচার হতো মানুষ জানতে পারতো না, এখন কিন্তু সেই প্রচারটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যার কারণে মানুষ জানতে পারছে, বুঝতে পারছে। আর এদিকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণে যখন ওই ওষুধের কার্যকারিতা হারাচ্ছে তখন কিন্তু আমাদের সুযোগ বাড়ছে, আমরা ট্রিটমেন্ট করার সুযোগ বেশি পাবো। এই জন্য নিজেদেরকে গড়ে তুলতে হবে, এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যেটা বললাম টি ডাইমার পরীক্ষা, তারপরে ইমেজিং পরীক্ষা, বিশেষ করে সিটি ইমেজ, বুকের এক্সরে করা হয়, এক্সরে তে ভালো বোঝা যায় না অ্যাম্বোলিজমটা। সিটি স্ক্যান করলেও হালকা বোঝা গেলেও আপনার ভালো বোঝা যায় হচ্ছে এমআরআই, যেটা বলে অ্যানজিওগ্রাম করে করতে হবে। তারপরে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি আমরা করতেছি। তারপরে হচ্ছে ভেন্টিলেশন, পারফিউশন স্ক্যান করা হয়, সেটা দেখা হয়। আল্ট্রাসাউন্ডের মধ্যে আপনার করা হয়, আল্ট্রাসাউন্ডের উন্নত যেগুলো আছে, ডপলার আল্ট্রাসাউন্ডের করা হয়, কিছু পরীক্ষা আছে সেগুলো করতে হয়। তো এইগুলো তো পরীক্ষা করা হলো। এরপরে ওষুধে আপনার অ্যালোপ্যাথিক সিস্টেমে কিছু ওষুধ দেয়, যেমন হেপারিন এই ধরনের ওষুধ দিয়ে থাকে, এয়ারফারিন। তারপরে এই যে মোটামুটি দুটো আমি ওষুধের কথা বললাম, এই দুটো ওষুধ থ্রোম্বোলাইটিক্স এই যে ওষুধ, তিনটা ওষুধ বললাম, এই তিনটা ওষুধ আপনি আবার কি করবেন এটা দেখবেন যে এই ওষুধে
দীর্ঘদিন খেয়ে গেলে আবার শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এখন এই রোগের জন্য রুগী আসছে আপনার কাছে, কিন্তু সেই ওষুধটা অনেক দিন ধরে খেয়েছে। অনেক দিন ধরে খাওয়ার জন্য তার মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন ওই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কাটাতে হবে, তারপর কিন্তু আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে। এই জন্য আপনাকে এই বিষয়গুলো খুব যত্ন সহকারে করতে হবে এবং নোট ডাউন করতে হবে। এরপর হচ্ছে সার্জারি করবে, অনেকে সার্জারি পরামর্শ দিবে। সার্জারি করার পরে যে কারণে এই রোগটা হলো, মূল কারণটা যদি বন্ধ না করা হয়, তাহলে কিন্তু রোগটা পুনরায় ফিরে আসে। আর এই কারণে ট্রিটমেন্ট করা একমাত্র হোমিওপ্যাথি। জেনেটিক কজ, কারণ এর চিকিৎসাই সারা পৃথিবীতে সব থেকে প্রমাণিত পরীক্ষিত বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি পরীক্ষিত হয়, সেটা হচ্ছে হোমিওপ্যাথি। যে কারণে চিকিৎসা করছে, মূল কারণ, মাইজমেটিক কারণ, যেটাকে ট্রু ডিজিজ বলা হচ্ছে, যে যেভাবে বলা হয়, আমাদের এই চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি দিন দিন এগিয়ে চলবে। আপনাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আর এর জন্য কিছু পরীক্ষা তো গত ক্লাসে বলেছিলাম যে ভেনোগ্রাফি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই, সিটি স্ক্যান, এগুলো তো আলোচনা করেছিলাম। এবং তুলনামূলক দেখেন ছবি, এই ছবিটা কি বোঝা যাচ্ছে, এই ছবিটা কেমন বোঝা যাচ্ছে, এটা কেমন বোঝা যাচ্ছে, এটা কেমন বোঝা যাচ্ছে। এবার প্রত্যেকটার কিন্তু পরীক্ষা রয়েছে। ডুপ্লেক্স ভেনাস আল্ট্রাসাউন্ড, যেটাকে বলা হয় ডিভিটি, এই আপনার আল্ট্রাসাউন্ডের মধ্যে ডুপ্লেক্স ভেনাস আল্ট্রাসাউন্ড লিখে দিতে হবে, নাহলে কিন্তু ওরা করবে না। তবে ভেনোগ্রাফি লিখলে ভেনোগ্রাফি করে, আপনি এডিভি লিখে ভেনোগ্রাফি লিখলেন, বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই সংক্ষেপে দিলেন এমআরআই, এরপর উল্লেখ করে দিতে হবে। এবং এমআরএ এবং এমআরবি, এমআরএটা কি? এমআরএ এর চিত্র হচ্ছে এটা। এমআরএ তে হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফি, এটা এমআরএ, এনজিওগ্রাফি লাস্টে। আর এমআরভি ম্যাগনেটিক রেজোনেন্স ভেনোগ্রাফি, অর্থাৎ ভেইনটাকে বড় করে দেখানো হচ্ছে। তো এই বিষয়গুলো জানতে হবে। এই রিপোর্ট গুলো কিভাবে করতে হয় সেটা একসময় আলোচনা করা হবে পুরো ক্লাস শেষে। দেখা যাচ্ছে টোটাল আপনার সিটি স্ক্যান করার কিছু নিয়ম সংক্ষেপে আমি আলোচনা করে যাবো। যখন আমাদের সম্পূর্ণ কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনাদের যদি এই বিষয়ে জানার আগ্রহ থাকে, আপনারা নেটের সার্চ দিবেন। নেটের সার্চ দেওয়ার পরে বিভিন্ন তথ্য পাবেন। তারপরে কিছু বই আমি রেফার করব। আপাতত আপনারা নেটের সার্চ দিয়ে আপনারা যে কোনো তথ্যটা জানতে পারেন। তারপরে বিস্তারিত বোঝার জন্য, কারণ একটা প্রাথমিক ধারণা আপনারা এটা পাচ্ছেন, বইতে হচ্ছে বিশদ ধারণা, কিন্তু আমাদের কিন্তু সেই সময়টা হয় না বইটা সম্পূর্ণ দেখার। কিন্তু আমি মনে করি, যারা মনে করেন যে না আমি ভালোভাবে শিখবো, তাহলে অবশ্যই আমাদেরকে বই পড়তে হবে। এবং এই ক্ষেত্রে আপনার ভেনোগ্রাফি এই সকল রোগের জন্য বেশ কিছু ওষুধ আমাদের রয়েছে। তার মধ্যে বেথরফাস, ল্যানচিওলোটাস, এই একটা মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ। তারপর ল্যাকেসিস, এই ধরনের ওষুধ রয়েছে। ঠিক আছে, বিশেষ করে এই ওষুধগুলো অ্যাপিসমেল, তারপরে আর্নিকা, সিকেলিকর, তারপরে ভাইপার, কার্বাস মেরিনাস, এই ওষুধগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্যালকিরিয়া, আয়োড। আমি বলছি যে এই ওষুধগুলো, হেমামেলিস, এই ওষুধগুলো যে দিতে হবে তা না। এই ওষুধগুলো আপনাকে পড়তে হবে, কারণ ঘুরে ফিরে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাথোলজি, যখন আপনি ধাতুগত একটা মেডিসিন যখন স্টাডি করবেন, দেখেন একটা রোগী দেখলে বোঝা যায় যে এটা এই ধাতু। এবং আপনি যদি অর্গানন করেন, একজন ব্যক্তি সারা জীবন একই ধাতু, কিন্তু ধাতু পরিবর্তন হয় না। আমরা যদি সঠিক ধাতু দেখেন, আপনি 4 বছর যখন হোমিওপ্যাথি কমপ্লিট করবেন, ফিজিওলজি, অ্যানাটমি, সার্জারি সব শিখলেন, এরপরে আপনার মেডিকেল নলেজ যখন স্ট্রং হবে, তখন আপনি অর্গানন বুঝতে পারবেন। তার আগে কিন্তু অর্গানন বুঝতে পারবেন না। আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে আমি বুঝি যে অর্গানন বুঝতে গেলে আমাদের যে যোগ্যতাটা অর্জন করতে হবে, কারণ হ্যানিম্যান স্যার অর্গানন লিখেছেন কখন, তাকে বুঝতে হবে। তিনি যখন অ্যালোপ্যাথিক চিকিৎসার সর্বোচ্চ জ্ঞান অর্জন করার পরে নতুনত্ব নিয়ে আসলেন। আমাদের চিকিৎসার সর্বোচ্চ জ্ঞানটা অর্জন না করলে আমরা অর্গানন গভীরতা বুঝতে পারবো না। তখন বিভিন্ন ব্যাখ্যা আমাদের উপলব্ধি আসবে না। হ্যাঁ, বুঝতে পারবো, কিন্তু সেই উপলব্ধিটা যখন আপনি দেখেন, একজন এমবিবিএস ডাক্তার যে কনভার্টেড হোমিওপ্যাথ পরবর্তীতে আসছে, তারা কিন্তু অনেক ভালো করতে পারছে এবং তাদের বিচার শৈলী অনেক ভালো। যেমন ফারুক এলাহি স্যার, আপনি দেখেন
ফারুকুল আহিদ স্যারের যে চিন্তা চেতনা ভাবনা আর আপনার ভাবনা এক না কিন্তু। তিনি কেন ভালো করছেন? কারণ তিনি অ্যালোপ্যাথিক সিস্টেমটা, ডিজিজ সম্পর্কে সিস্টেমটা, প্রোটোকলটা, আমাদের এই যে মেডিকেল সেক্টরটা তিনি অনেক ভালো বুঝেন, জানেন। এই জন্য আমি মনে করি এগুলো আমরা ভালোভাবে শিখবো। আর 3D মডেলে আজকে আর দেখাবো না, যেহেতু আমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। নেক্সট টাইম আগামী ক্লাসে দেখাবো। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ইসমতারা খাতুন, হ্যাঁ বলুন। স্যার, রক্ত শূন্যতার জন্য শুধু কি আমরা মেডিসিন খাবো, না প্রাকৃতিক ভাবে কোনো কিছু করার মানে ট্রাই করব? হ্যাঁ, প্রাকৃতিক ভাবে আপনি যতই মানে মেডিসিনটা কি করে, ধরেন একটা পাত্র আপনি ছিদ্র আছে 4-5টা, আপনি যতই পানি ঢালেন না কেন, ছিদ্র বন্ধ না করলে ওই পানি দাঁড়াবে না, ওটা চলে যাবে। ঠিক আছে? এখন ওষুধ কি করে? ওই ছিদ্রটা বন্ধ করে। আর পাত্র যদি খালি থাকে, আপনি ওষুধের ছিদ্র বন্ধ করলেন, লাভ আছে কোনো? আপনাকে তো পানি তো ঢালতে হবে। তো পানিটা কি আপনার হচ্ছে যে ন্যাচারাল সোর্স, সেই ক্ষেত্রে আপনার যেটা রক্তবর্ধক, আপনি যদি মনে করেন তার মধ্যে ফিরামের ঘাটতি পড়েছে, আপনি লৌহর ঘাটতি পড়েছে, আপনি তখন তাকে কচু শাক খেতে বলবেন, কলার বিভিন্ন উপকরণ যেমন কলার মোচা এগুলো খেতে বলবেন, ডুমুর খেতে বলতে পারেন। এবং রক্ত বাড়ে যেমন বিটরুটের পাউডার কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা 12 মাস কাল পাওয়া যায়। তো যেটা স্প্রেড ডায়েট বিটরুট, অর্থাৎ যেটা ন্যাচারালি আপনার সুন্দরভাবে, যেটা বাইরের থেকে আপনার বিদেশে যেভাবে সুন্দরভাবে আপনার স্প্রেড ডায়েট করে ওটা শুকায়, ওইটা বেশি ভালো। এবং সেডিমেন্ট যেন না থাকে। আপনি যেটাই দিবেন না কেন সেটা পরীক্ষা করে দেখতে হবে। আপনি যখনই বিটরুটটা গুলাবেন, যদি অনেক সেডিমেন্ট হয়, অনেক যদি বালি বালি থাকে, তাহলে সেটা দেওয়া যাবে না। ন্যাচারাল সোর্সের থেকে আপনি তখন বলবেন যে বিটরুটে একটা আপনি বিটরুট কিনে আপনি ওটা ভালো করে ছেলে এটা রস করে আপনি জুস খান, তাহলে আপনি বিটরুট খেতে দিতে পারেন। তারপরে আপনি লাল শাক খেতে দিবেন, লাল রঙের যা কিছু আছে সেটা খেতে দিবেন, রঙিন রঙের যত খাবার আছে সেটা খেতে দিবেন। তো এই ধরনের আপনি ভিটামিন এ, ডি, ই, কে, এই ধরনের ভিটামিন যদি আমার ঘাটতি থাকে সেগুলো কিন্তু পূরণ করতে হবে, এগুলো খাবারেই পূরণ করতে হবে। আর এর সাথে ওষুধটা কি করবে? ওই যে ছিদ্রগুলো আছে পাত্রে, সেই পাত্রের ছিদ্রটা যখন স্থায়ীভাবে ওটা ঠিক করে দিবে, এরপর আপনি যদি অল্পই খায়, অর্থাৎ বিটরুট, সে আমার একটা পেশেন্ট ছিল যাকে আমি প্রতিনিয়ত বলতাম, সে বলে কি 1 মাস ধরে খাইলাম ডাক্তার, আমার তো মনে হয় না তেমন কোনো পরিবর্তন হচ্ছে। বললাম কি ঠিক আছে, আপনার ওষুধ কতদিন কন্টিনিউ করছেন? তাকে আপনি যেদিন থেকে বলছেন খেতে, আপনার কাছে আসছি তো 15 দিন পরে, 15 দিন আগের থেকে খাচ্ছে। আমি 15 দিন আগের থেকে আপনি বলেছেন আমাকে যেদিন, আমি সেদিন আপনাকে কিছু নিয়ম কানুন বলেছি যে আপনি আমার কাছে আসেন বা না আসেন, আপনি এই উপাদানগুলো খান। যেমন কুলেখাড়া শাক, যেটাকে গ্রাম্য ভাষায় সুই কাটা বলে, এটা প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন বাড়ায়। তো এই ধরনের জিয়াল মাছ, যত প্রকার জিয়াল মাছ আছে যারা খায়, অনেকে কুচে খায়, অনেকে খায় না, যারা এটা খেতে পারে, রেকর্ডিং অফ করবো? হ্যাঁ বন্ধ করতে পারেন, সমস্যা নেই। এই ধরনের খাদ্য খাবার যেটা রক্ত বাড়ে সেগুলো খেতে দেওয়া যাবে, এবং এটা